প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পড়াবো। আজকে গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছি ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাস পরিচিতি, ইতিহাস ঐতিহ্যের ধারণা, তারপর ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের স্বরূপ, ইতিহাসের প্রয়োজনীয়তা। আশা করি তোমরা ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনেছ। ইতিহাসের মূল কথা হলো একটা ইতিহাস সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়। সত্য ঘটনা অবলম্বনে রচিত না হলে সেটা ইতিহাস হবে না। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে এসে গেছি। তো দেখো ইতিহাস দ্বিতীয় অধ্যায়ে বিশ্ব সভ্যতা সম্পর্কে আজকে আমরা পড়ব। সভ্যতা সম্পর্কে জানতে হলে আমরা প্রথমে জানতে হবে আদিম যুগের মানুষ কৃষিকাজ জানতো না। তোমরা এটা অনেকবার পড়েছো, বিভিন্ন বইতে পড়েছো। তো বলে বলে ঘুরে ফলমূল সংগ্রহ করতো, তাই ছিল তাদের খাদ্য। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। সে কারণে এই যুগকে পাথরের যুগ বলা হতো। পাথর যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করতো। এরা আগুনের ব্যবহারও জানতো। প্রথমে কৃষিকাজ জানতো না, পরে তারা বনে ফলমূল সংগ্রহ করতো, গাইতে ছিল তাদের খাদ্য। এরপরে তারা পাথর ভেঙে ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করতে শেখে। সে সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। সে কারণে এই যুগকে পাথরের যুগ বলা হতো। পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এই যুগে মানুষ কি করতো? পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করতো। এই যুগে মানুষ আগুনের ব্যবহারও জানত। পুরনো পাথরের যুগ শেষ হয় মানুষের যাযাবর জীবনের অবসান ঘটিয়ে কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। এই যুগকে বলা হয় নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। কৃষির প্রয়োজনে এই যুগে মানুষ নদীর তীরে বসবাস করা শুরু করে। তোমরা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, তোমরা তো পড়েছো, আমি তো এটা প্রিডিকশন দিচ্ছি। তো মিশরীয় সভ্যতা যেমন নীল নদের তীরে তারা মানুষ বসবাস করতে শুরু করে। কৃষিকাজের জন্য তাদের জন্য পানি প্রয়োজন ছিল, এই জন্য তারা নীল নদের তীরে বসবাস করতে শুরু করে। এখানে বলা হচ্ছে কৃষির প্রয়োজনে মানুষ এই যুগে মানুষ নদীর তীরে বসবাস শুরু করে, ঘর বাড়ি নির্মাণ শিখে। এভাবে মানব সভ্যতা শুরু। এ অধ্যায়ে কিভাবে মানুষ ধাপে ধাপে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে তার এই সত্য কাহিনী, যাকে আমরা বলি ইতিহাস, সে বিষয়ে আলোচনা করা হবে। তো এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো, অর্থাৎ বিশ্ব সভ্যতা সম্পর্কে পড়লে আমরা জানতে পারবো প্রাচীন মিশরের সভ্যতার বিকাশের ধারা বর্ণনা, নীল নদের অবদান উল্লেখপূর্বক প্রাচীন মিশরের রাষ্ট্র সমাজের বর্ণনা, বিশ্ব সভ্যতা বিকাশে প্রাচীন মিশরের সভ্যতা গুরুত্বপূর্ণ অবদান। তারপর আছে সিন্ধু সভ্যতা, তারপর আছে গ্রিক সভ্যতা, তারপর আছে রোমান সভ্যতা, আরো ইত্যাদি। তো আমরা আজকে প্রাচীন মিশরীয় সভ্যতাটাই পড়বো। তো দেখো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা সম্পর্কে জানতে হলে প্রথমে পটভূমি জানতে হবে। আফ্রিকার মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশের প্রাচীন নাম মিশর। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। ওই সময় থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময় নাম্বার বা একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত, তিনি প্রথম ফারাওয়ের মর্যাদা লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়।
তো ভৌগোলিক অবস্থান, এরপরে আমাদের পটভূমি জানলাম, এরপরে আমাদের ভৌগোলিক অবস্থান জেনে নেই। তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অনেক সময় প্রশ্ন আসে মিশর কয়টি মহাদেশ দ্বারা ঘিরে থাকা, তখন তোমরা বলবে তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি, দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্যান্য দেশ। এটাই হলো মিশরের কি ভৌগোলিক অবস্থান। এর মোট আয়তন প্রায় 4 লক্ষ বর্গমাইল। তারপরে সময়কাল দেখো, মিশরীয় সভ্যতা 2500 বছরের বেশি সময় ব্যাপী স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন দীর্ঘ ইতিহাসের সূচনা হয় 5000 খ্রিস্টপূর্বাব্দে, বিশেষ করে নবপলীয় যুগে। তবে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় ম্যানেসের নেতৃত্বে, যা প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। তো খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ভারতের সিংহাসন দখল করে নেয়। তো 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে আশিরিয়ারা মিশরে আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূচক অস্তমিত হয়। এতক্ষণ আমরা জানলাম মিশরীয় সভ্যতার পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল, কোন সময়ে এই সভ্যতা বিরাজমান ছিল। তারপর আমরা জানবো রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা সম্পর্কে। তো দেখো, প্রাক রাজবংশীয় যুগে মিশর কতগুলি ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এগুলোকে নোম বলা হতো। ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, বিভিন্ন ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলোকে নোম বলা হয়। যদি প্রশ্ন আসে নোম কাকে বলা হয়, তোমরা লিখবে। প্রাচীন রাজবংশীয় যুগে মিশর কতগুলি ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলিকে নোম বলা হয়। মিশরের প্রথম রাজা বা ফারাও ম্যানেস বা নারমার সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব 3200 অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন। আগে তো নগর ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। তো ম্যানেস বা ফারাও কি করেছিলেন, ম্যানেস বা নারমার সমগ্র মিশরকে একটি ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলেন, যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। তখন থেকে মিশরের ঐক্যবদ্ধ রাজা ও রাজবংশের উদ্ভব। মিশরীয় পেরো শব্দ থেকে ফারাও শব্দের জন্ম। ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী। তারা নিজেদের দেবতার বংশধর মনে করত। ফারাও পত্র ছিল বংশানুক্রমিক, অর্থাৎ ফারাওদের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে। ফারাও রাজাদের ছেলেরা আবার ফারাও। তো এখানে দেখো, পেশার উপর ভিত্তি করে মিশরীদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। যেহেতু রাষ্ট্র আর সমাজের কথা বলা হয়েছে, এবার আমরা সমাজ ব্যবস্থায় আসি। রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে, ক্ষুদ্র নগর অনেকগুলি কি ছিল, হলো ছোট্ট নগর রাষ্ট্র ভিত্তি ছিল। ম্যানেজ বা নারমার কি করেছিলেন, ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র গঠন করেছিলেন, সেটাই মিশর। তার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেমফিসে। এবার দেখো, পেশার উপর ভিত্তি করে মিশরীয়দেরকে কি করা হয়েছে, কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক ও ভূমিদার শ্রেণী। মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, জব, তুলা, পেঁয়াজ, ইস্পাত ইত্যাদি। ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী। মিশরে উৎপাদিত গম, লিলেন, কাপড় ও মাটির পাত্র ক্রিট, দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি করা হতো। কি কি রপ্তানি করা হতো? গম, লিলেন কাপড় ও মাটির পাত্র। কোন জায়গায়? ক্রিট, দ্বীপ, ফিনিশিয়া, ফিলিস্তিন ও সিরিয়ায় রপ্তানি করা হতো। বিভিন্ন দেশ থেকে মিশরীয়রা স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, কাঠ ইত্যাদি আমদানি করতো। নীল নদ মিশরের একটি গুরুত্বপূর্ণ নদ। দেখো, মিশরের নীল নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। সেখান থেকে নদটি নানা দেশ হয়ে মিশরের মধ্যে দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন, মিশর নীল নদের দান। মিশর নীল নদের দান কেন বলা হয়েছে? দেখো, নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। ক্রমে জমে থাকা পলিমাটিতে জন্মাতো নানা ধরনের ফসল। এই জন্য মিশরকে বলা হচ্ছে নীল নদের দান। আচ্ছা, সভ্যতায় মিশরীয়দের অবদান। প্রশ্ন আসে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? তোমরা উত্তরটা পেয়ে গেছো আশা করি। সভ্যতায় মিশরীয়দের অবদান দেখো, প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান অস্বীকার করার উপায় নেই। ধর্মীয় চিন্তা, শিল্প, ভাস্কর্য,
লিখন পদ্ধতি, কাগজের আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছু তাদের অবদানে সমৃদ্ধ। মিশরীয়দের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের জীবন ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল। তো মিশরীয়দের ধর্ম বিশ্বাস সম্পর্কে জেনে নাও। কি মিশরীয়দের ধর্ম বিশ্বাস ছিল সম্ভবত প্রাচীন মিশরীয়দের মতো অন্য কোনো জাতির জীবনের সকল ক্ষেত্রে একটা ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না। সে কারণে মানসিকতার অনেক ধ্যান ধারণা, রীতিনীতি, তারপরে আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে। তো তারা জড় বস্তু পূজা করতো, মূর্তি পূজা করতো, আবার জীবজন্তু পূজাও করতো। বিভিন্ন সময় তাদের ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ঘটেছে। তো মিশরীয়দের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমন রে এবং প্রাকৃতিক শক্তি শস্য নীলনদের দেবতা ওসিরিস মিলিতভাবে সমগ্র পৃথিবী পরিচালিত করে। তবে তাদের জীবনে সূর্য দেবতা রে গুরুত্ব ছিল অনেক বেশি। কিন্তু মিশরীয়দের ধর্মচিন্তা বারে বারে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। দেখো, মিশরীয়রা মনে করতো মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে। সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি তৈরি করে রাখতো। তোমরা মমি সম্পর্কে ভালো ধারণা আছে তোমাদের নিশ্চয়ই। এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। ওরা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত। তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতকে তারা নিয়োগ করত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ছো, তোমরা নবম শ্রেণীতে এগুলি পড়েছো, তোমাদেরকে আবারও পড়ানো হচ্ছে। কেন পড়ানো হচ্ছে? তোমাদের এটা নির্বাচনী পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় এই সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সুতরাং এখনই আবার ভালো করে তৈরি হয়ে যাও একদম নির্বাচনী পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য, যাতে আর নতুন করে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হতে না হয়। সামনে তো তোমাদের নির্বাচনী পরীক্ষা। নির্বাচনী পরীক্ষায় পাশ করলেই তোমরা কি করতে পারবে? মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। তো দেখো, শিল্প সম্পর্কে জেনে নাও। মিশরীয়দের সভ্যতায় মিশরীয়দের শিল্প সম্পর্কে কি অবদান ছিল। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। মিশরের পিরামিড তো দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, বইতে দেখতে পাচ্ছ মিশরের পিরামিড। তো শিল্প সম্পর্কে জেনে নাও। মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। অন্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে। তারা সমাধি আর মন্দিরের দেয়ালে সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে। তাদের প্রিয় রং ছিল সাদা কালো। সমাধি, পিরামিড, মন্দির, প্রাসাদ, কোমর, কানন, সাধারণ ঘরবাড়ির দেয়ালে মিশরীয় চিত্রশিল্পীরা অসাধারণ ছবি এঁকেছে। সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে। কারুশিল্প প্রাচীন মিশরের শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। আসবাবপত্র, মৃৎপাত্র, সোনা, রূপা, মূল্যবান পাথরে খচিত তৈজসপত্র, অলংকার, মমির মুখোশ, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, হাতির দাঁত ও ধাতু দ্রব্যাদি মিশরীয় কারুশিল্পের দক্ষতা প্রমাণ বহন করে। এখানে এরপরে ওদের মিশরীয়দের অবদান ছিল ভাস্কর্য ক্ষেত্রে। ভাস্কর্য ক্ষেত্রে তাদের অবদান কি ছিল দেখো। ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ আর কেউ রক্ষতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। তাদের সব ক্ষেত্রেই কি ছিল? ধর্মীয় প্রভাব ছিল। প্রতিটি অবদানের ক্ষেত্রে তাদের ধর্মীয় প্রভাব ছিল। দেখো, শিল্পক্ষেত্রে, ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে, ভাস্কর্যের ক্ষেত্রে ধর্মীয় প্রভাব দ্বারা প্রভাবিত ছিল তারা। তো প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা, আচার অনুষ্ঠান, মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল। প্রতিটি শিল্পই ছিল আসলে ধর্মীয় শিল্পকলা। ভাস্কর্য সবচেয়ে ভাস্কর্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংস। স্ফিংস দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, স্ফিংস দেখতে পাচ্ছ। সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য এটা। আর স্ফিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো। স্ফিংসের বিবরণ দেখো। স্ফিংসের বিবরণ হচ্ছে এমন একটা মূর্তি যার দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো। মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে কুফুর পাড়া পিরামিড। মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে। আচ্ছা, লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 23টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা
আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি। তাহলে লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার ছিল মিশরের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তো নগর সভ্যতা বিকাশের সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটেছিল। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। তারপর এই এই লিখন পদ্ধতির নাম হয় চিত্রলিপি। তো এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক বা পবিত্র অক্ষর। মিশরীয়রা নলকাঁকড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের উপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় পেপিরাস। এই কাগজের নাম কি ছিল? পেপিরাস। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি। এখানে উল্লেখ্য, নেপোলিয়ন বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত। তো যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। মিশরের লিখন পদ্ধতিটা দেখো, ছবিতে দেখতে পাচ্ছ তাদের লিখন পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান। মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্য পানি প্রবাহের মাপ এবং জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অঙ্কশাস্ত্র ছিল গভীর যোগাযোগ। ফলে এই দুটো বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে। তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতীয় এবং পাটিগণিতেরও প্রচলন করে। মিশরীয় সভ্যতায় মানুষ যোগ বিয়োগ ভাগের ব্যবহার জানত। 4200 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে। 365 দিনের বছর এই হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে। ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চা আগ্রহী ছিল। তারপর তারা পরলোকে বিশ্বাস করত এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল। তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে। এই কারণে মমি তৈরি শুরু হয়। মিশরীয় বিজ্ঞানে এটা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয়। রাসায়নিক প্রক্রিয়া দ্বারা মিশরীয় বিজ্ঞানীরা কি করেছেন? রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হন। চিকিৎসক শাস্ত্রে প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে জানত। তাদের বিজ্ঞান ক্ষেত্রে মিশরীয়দের অনেক অবদান ছিল। মিশরীয় সভ্যতা ছিল কি? কৃষি নির্ভর। যে কারণে নীল নদের প্লাবন, নাব্য পানি প্রবাহের মাপ, জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র, অঙ্কশাস্ত্র ছিল গভীর যোগাযোগ। ফলে এই দুটি বিদ্যা তারা আরম্ভ করেছিল প্রয়োজনের তাগিদে। তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখায় জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন করে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজ্ঞান ক্ষেত্রে তাদের অবদান। তোমাদের পরীক্ষা আসে, তোমরা ভালো করে জেনে নাও। তারপরে মিশরীয় সভ্যতার মানুষ যোগ বিয়োগ ভাগের ব্যবহার জানতো। 4200 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে। 365 দিনে বছর এই হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীর সময় নির্ধারণের জন্য সূর্যঘড়ি, জলঘড়ি, ছায়াঘড়ি ইত্যাদি আবিষ্কার করে। ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চা আগ্রহী ছিল। তারা পরলোকে বিশ্বাস করত। তারপরে এবং ফারাওরা পরবর্তী জন্মেও রাজা হবেন এই বিষয়ে তাদের ছিল। তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে। এই কারণে মমি তৈরি করা হয়। মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়া মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয়। চিকিৎসা শাস্ত্র প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল। তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে পারত। মিশরীয়রা দর্শন ও সাহিত্যের চর্চা করত। তাদের রচনায় দুঃখ, হতাশার কোনো প্রকাশ ছিল না। তারা আশাবাদী ছিল। তাদের লেখা সবসময় তার আনন্দের প্রকাশ দেখা গেছে। তো আমরা এই ছিল মিশরীয় সভ্যতা সম্পর্কে। প্রথমে আমরা জানলাম পটভূমি, ভৌগোলিক অবস্থান, সময়কাল,
রাষ্ট্র সমাজ সম্পর্কে, নীলনদ সম্পর্কে। নীলনদ যেহেতু মিশর ছিল নীলনদের দান, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নীলনদ। তারপরে সভ্যতা মিশরীয়দের অবদান, মিশরীয়দের ধর্ম বিশ্বাস ছিল কেমন, শিল্প ক্ষেত্রে তাদের অবদান, ভাস্কর্যে তাদের অবদান, লিখন পত্রিকা, কাগজ আবিষ্কার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান তাদের। বিজ্ঞানের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো মোট কথা সংক্ষেপে মিশরীয়দের অবদান সম্পর্কে আমরা একটু জেনে নেই। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাংশে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতা 2500 বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। শিল্প, ভাস্কর্য, স্থাপত্য, লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার, বিজ্ঞান চর্চা সহ প্রতিটি ক্ষেত্রে মিশরীয়দের অবদান ছিল। মিশরীয়রা বিভিন্ন অবদানে সমৃদ্ধ ছিল। প্রাচীন বিশ্ব সভ্যতা ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো অসাধারণ প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হননি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ধারা প্রভাবিত বিশাল আকারের স্থাপনাগুলো ছিল অনন্য। তারপরে গির্জার অতুল্য স্ফিংস এবং ত্রিভুজাকার পিরামিডগুলো ভাস্কর্য স্থাপত্য শিল্পে মিশরীয়দের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। মিশরীয় সভ্যতার আরেকটি অবদান ছিল লিপি বা অক্ষর আবিষ্কার। 5000 বছর পূর্বে তারা সর্বোত্তম 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করেন। কয়টি? বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমরা এটা জেনে নাও, তারা 24টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে। তারা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজও বানাতে পারত। তাছাড়া তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা, জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করেছিল। সৌরপঞ্জিকা, সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি, তারপরে কিছু 65 দিনের বছর গণনা, মৃতদেহ সংরক্ষণ পদ্ধতির আবিষ্কারকও তারা ছিলেন। এই ছিল মিশরীয়দের সংক্ষেপে মিশরীয়দের অবদান। তোমরা এটা ভালো করে মনে রাখবে, তাহলে যদি নাম্বারের প্রশ্নটা বিশেষ করে প্রাচীন মিশরীয় সভ্যতায় মিশরীয়দের অবদান বর্ণনা করো, তোমরা এভাবে লিখতে পাবে। আচ্ছা, এবার দেখো তোমরা কিছু প্রশ্ন জেনে নাও। তোমাদের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলি জেনে নাও। মিশরীয় সভ্যতা প্রাচীন মিশরীয় সভ্যতার বর্ণনা দাও। 2, মিশরীয় সভ্যতার সাধারণ মানুষের জীবনযাপন পদ্ধতি ব্যাখ্যা করো। মিশরীয় সভ্যতা সাধারণ মানুষের জীবনযাপন পদ্ধতি। মিশরীয় সভ্যতার পিরামিডের বর্ণনা। যার মিশরীয় সভ্যতার প্রধান অবদান ছিল কাগজ। মিশরীয় সভ্যতার প্রধান অবদান ছিল কাগজ, লিপি বা
কাগজ লিপি বা তথ্য আবিষ্কার। চিঠি বিশ্লেষণ করো। প্রাচীন মিশরীয় সভ্যতা ভাস্কর্য স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। প্রাচীন মিশরীয় সভ্যতা স্থাপত্যের ক্ষেত্রে ভাস্কর্য স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। উক্তিটি বিশ্লেষণ করো। বিশেষ অবদান রেখেছিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা লিখতে পারছো, খাতা কলম নিয়ে বসেছ। তো আমি পরেগুলো মুছে দিচ্ছি। প্রাচীন মিশরের সভ্যতা প্রমাণ করা। মিশরের সভ্যতা মিশরের সভ্যতা কাগজ লিপি বা অক্ষর আবিষ্কার। মিশরের সভ্যতা কাগজ লিপি বা অক্ষর আবিষ্কার। অবদান ছিল মিশরের সভ্যতা ফলো দূষণ হইতো তোমার পয়নে নাকি দিয়ে ফলো দিতে কেন প্রাচীন মিশরের সভ্যতা ভাস্কর্যের অবস্থান থেকে বিশেষ অবদান রেখেছিল। প্রতিটি বিশ্লেষণ করো। ছয়, মিশরীয় সভ্যতার ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করো। মিশরীয় সভ্যতা ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করো। নীল নদের অবরুদ্ধ অবস্থিত মিশরের সভ্যতার বর্ণনা দাও। অববাহিকায় মিশরীয় সভ্যতা অবদান ব্যাখ্যা করো। আর মিশর নীল নদের গান মিশরের সভ্যতা নীল নদের গান ব্যাখ্যা করো।
পাথরের চুপ, পুরোনো পাথরের চুপ কাকে বলা হয়? শিক্ষার্থীরা, নাম্বার মিশরের সভ্যতা ভূমি অবস্থিত করো। নাম্বার নির্মাণের অববাহিকায় মিশরের সভ্যতার অবদান ব্যাখ্যা করো। মিশরের সভ্যতা নির্মাণের নাম ব্যাখ্যা করো। পাথরের চুপ কাকে বলা হয়? কিভাবে মানব সভ্যতা শুরু হয়? কিভাবে মানব সভ্যতা শিক্ষার্থীরা, তোমরা যদি এই প্রশ্নগুলি পড়ো, আশা করি ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারবে। মিশরের সভ্যতাটা ভালো করে পড়বে, মাধ্যমিক পরীক্ষার জন্য, নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিশরের সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো আমরা আগেও গুরুত্ব দিয়ে পড়িয়েছি। তোমরা আশা করি এগুলি পড়বে। এরপরে আমি তোমাদেরকে পড়াবো আগামী ক্লাসে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেবে, তাহলে আমি যখন তোমাদেরকে সিন্ধু সভ্যতা পড়াবো তখন তোমরা কি হবে ভালো করে বুঝতে পারবে। সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়াবো। আর এরপরে আছে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। সভ্যতা মানে এটা তো সভ্যতায় তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমাদের ডায়েরিতে আমার নাম্বার আছে, ফোন করবে। আর অথবা খাতায় লিখে রাখলে আমি তোমাদেরকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিব, বুঝিয়ে দিব। আর বাড়ির কাজ হলো তোমাদের প্রশ্নগুলো শিখবে। আর বাড়ির কাজ মিশরের সভ্যতা থেকে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন। প্রশ্নগুলো নিজেরাই তৈরি করবে। প্রশ্নগুলো নিজেরা তৈরি করবে, উত্তরটা তোমরা নিজেরাই তৈরি করবে। আশা করি পারবে। বারবার পড়বে কথাটা, তাহলে ভালো করে বুঝতে পারবে, প্রশ্ন তৈরি করতে পারবে, উত্তরও তৈরি করতে পারবে। এবং উত্তর শেখা লাগবে না, যে প্রশ্নগুলি দিলাম এগুলি তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। তোমাদের একটু বলি যে সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা, তারপরে এরপরে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো, যাতে নির্বাচনী পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হতে পারো এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। এখনকার পড়াগুলি তোমরা নির্বাচনী পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য একই সাথে ভালোভাবে তৈরি করবে। আচ্ছা, তোমাদের সফলতা কামনা করি। সুস্থ থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।